আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। খুব শীঘ্রই তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রিপারেশন নিয়ে তোমরা খুব ব্যস্ত আছো আশা করি এবং চিন্তিত আছো। অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদেরকে আমরা কীভাবে স্বল্প সময় প্রস্তুতি নিতে পারি। তো তোমাদের জন্যই আমার এই ছোট্ট আয়োজন। আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু হেল্প করার জন্য। তো তোমরা বার্ষিক পরীক্ষা যেহেতু খুবই কাছাকাছি, এখন তোমরা অল্প সময় কীভাবে প্রিপারেশন নেবে এই জন্য আমি তোমাদেরকে একটা বিষয় বলতে পারি। টেক্সট বুকের কোনো বিকল্প নেই, ওখান থেকে তো তুমি সমস্যার সমাধান করবেই। এর পাশাপাশি তোমার পরীক্ষার ধরন কেমন হতে পারে, প্রশ্ন কেমন হতে পারে সেটা যেহেতু তোমরা জানো, ওই টাইপের উপরে যদি তোমরা বেশ কিছু মডেল টেস্ট প্রিপারেশন নিতে পারো তাহলে তোমাদের জন্য খুব ভালো হয়। তো আমি আমাদের দেশের একটি জনপ্রিয় সহায়ক বই হিসেবে যেটা গণিত বিষয়ের জন্য, সেখানকার একটা স্পেশাল মডেল টেস্ট থেকে তোমাদেরকে আমি কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব বা কিছু সাজেশন করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি হচ্ছে একটি স্পেশাল মডেল টেস্ট। আমি সঙ্গত কারণে সহায়ক বইয়ের কোম্পানির নাম উল্লেখ করছি না, সেটা তোমরা বুঝতেই পারবে। এখন এখানে স্পেশাল মডেল টেস্ট 2 এর শুরুতেই তোমরা জানো যে ক বিভাগ 3 ঘন্টার পরীক্ষা 100 মার্ক পূর্ণমান, যেখানে ক বিভাগ এবং খ বিভাগ দুটি বিভাগ থাকবে। ক বিভাগে নৈর্ব্যক্তিক 25 নম্বর আসবে, বহু নির্বাচনে 15টি, এক কথা উত্তর 10টি। আর খ বিভাগে আসবে হচ্ছে যে রচনামূলক, সেখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি, 26 মার্কসের। আর হচ্ছে 10টি হচ্ছে দৃশ্যপট নির্ভর, দৃশ্যপট ছাড়াও আসতে পারে, অনেকটা সৃজনশীলের মতোই। তো ওখানে হচ্ছে 10টি আসবে, 7টা দিতে হবে, 7 49 নম্বরে। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টায়। তো আসো আমরা একটু সমাধানে চলে যাই। যেমন এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের সামনে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্নে বলছে আয়তক্ষেত্রের সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে ঘনবস্তু হবে। তো আয়তক্ষেত্রের সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে ঘনবস্তু হবে, এই ধরনের কিছু প্রশ্ন আছে, তোমরা দেখে পড়লেই বুঝতে পারবে উত্তর কী হবে। আর কিছু আছে শর্টকাট ক্যালকুলেশন করা লাগতে পারে। তো এখানে একটা বিষয় খেয়াল করবা, যখন তুমি ক্ষেত্র দেখবা, আয়তক্ষেত্র, হ্যাঁ, ক্ষেত্র দেখলেই বুঝতে হবে তোমার এখানে দুইটা মাত্রা থাকবে, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। যেমন আমি এখানে লিখেছি, তোমরা খুব ভালোভাবে জানো ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমরা যখন ঘনবস্তু যাব তাহলে ঘনবস্তুর আরেকটা নতুন জিনিস আসে, সেটা হচ্ছে আয়তন নির্ণয় করতে লাগে। তো আয়তনের একক তোমরা কি আশা করি অনেকে জানো, যে আয়তন সমান সমান হচ্ছে এই দৈর্ঘ্য গুণ প্রস্থের সাথে আমরা কি করব বলো তো, উচ্চতাকে গুণ করব। তখন আমাদের একক হয়ে যায় হচ্ছে ঘন একক। এই যে ঘন একক হচ্ছে কি, আয়তন। তো এই আয়তন নির্ণয়ের জন্য আমাদের যেহেতু উচ্চতা লাগতেছে, তাহলে আমরা ক্ষেত্রফলের সাথে মানে আয়তক্ষেত্রের সাথে উচ্চতা যোগ করলেই আমাদের কি ঘনবস্তু হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা উত্তর করে ফেলবা। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই সম্পর্ক হিসেবে, তোমরা এখানে খেয়াল করতে পারছো ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে কি আবার ক্ষেত্রফল। তাহলে আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা। এইটা তোমরা যদি তোমাদেরকে কেউ কখনো প্রশ্ন করে আয়তন এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি, তুমি বলতে পারবে আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা। আবার যদি বলে যে আয়তন এবং ক্ষেত্রফল দিয়ে আছে, উচ্চতা কীভাবে বের করবো, তাহলে আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করবা। যেমন আমি দেখাচ্ছি, দেখো, উচ্চতা বের করতে পারবো হচ্ছে আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ। তুমি এইভাবে উচ্চতা নির্ণয় করে ফেলতে পারবা। তো যাই হোক, এই উচ্চতা সমান আয়তন বা ক্ষেত্রফল। তো পরবর্তী প্রশ্নে আসি আমরা। 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বরে বলছে হচ্ছে বর্গাকার শোকেসের মাত্রা কয়টি। খেয়াল করো, বর্গাকার শোকেসের মাত্রা কয়টি। তো এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করবা, যে বর্গাকার শোকেস অথবা আয়তাকার বেঞ্চ টেবিল অথবা তোমাদের যে বোর্ড, যাই হোক না কেন, যখন বাস্তব চিত্রে আমরা চলে আসবো, অর্থাৎ বাস্তবিকে আমরা চলে আসবো, বই খাতাতে না, মানে যেটা হচ্ছে বাস্তবে আমাদের সামনে আছে, তার সব কিছুই হচ্ছে যে ত্রিমাত্রিক, অর্থাৎ 3টে মাত্রা থাকবে, যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তো এই 3 মাত্রার মধ্যে সেটা বর্গাকার হলেও থাকবে, আয়তাকার হলেও থাকবে। এই জন্য আমাদের বর্গাকার শোকেসের মাত্রা হবে 3টি। এটাই হচ্ছে উত্তর। তো এবার আসো 2 নম্বর প্রশ্নে শেষ হয়েছে। 3 নম্বর প্রশ্নে আমরা যদি যাই, যে প্রারম্ভিক মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়। প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধনকে আমরা সাধারণত জানি হচ্ছে এই প্রিন্সিপাল হিসাবে।
পাল। তো এই প্রিন্সিপালের পি দিয়ে আমরা প্রারম্ভিক মূলধনকে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এটার উত্তর হয়ে গেছে আমাদের হচ্ছে গ, 3-এর গ। তো পরবর্তীতে আসো 4 নম্বর প্রশ্ন। আমি এগুলো একটু দ্রুত যাচ্ছি এই জন্য, কারণ এগুলো তোমরা পারো। আমার হচ্ছে বেশি জানা দরকার হচ্ছে যেগুলো ক্যালকুলেটিভ সেগুলো। তো 4 লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে? লাভ বা ক্ষতি নির্ভর করে হচ্ছে এখানে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে, খুব ভালো করে খেয়াল করো। লাভ এবং ক্ষতি দুটোই কিসের উপর নির্ভর করে? এখানে কিন্তু লাভ করতে হলে তোমাকে কি করতে হয়, যে দামে তুমি ক্রয় করো, তোমাদের অনেক সময় এইরকম সূত্র আসতে পারে যে লাভ এর সূত্র লেখো। তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য। লাভ করতে হলে নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি হবে আর ক্রয় মূল্য কম হবে, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি সমান সমান যদি সূত্র চায়, তাহলে তুমি হচ্ছে যেহেতু ক্রয় মূল্য বেশি হলেই ক্ষতি হয়ে যায়, বিক্রয় মূল্য কম হতে হলে ক্ষতি হয়, সুতরাং ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এই দুটো সূত্র। তো এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে যে বিষয়টা তোমাদের লক্ষ্য করতে হবে, প্রশ্ন তোমাদেরকে বলেছে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে। তো এখানে কিন্তু লাভ ক্ষতির সূত্র চাইছে হচ্ছে তোমাদেরকে লাভ বা ক্ষতি কিসের উপরে নির্ভর করে সেটা জানতে চাইছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্ন, তোমার প্রশ্ন ছিল হচ্ছে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, আমি তোমাদেরকে দুটো সূত্র লিখেছি যে লাভ যদি হয়, লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি যদি হয়, ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখানে একটা বিষয় খেয়াল করো, লাভ করতে চাইলেও আমাদের লাভটা হবে কিসের ভিত্তিতে? লাভটা হবে আমাদের হচ্ছে ক্রয় মূল্যের ভিত্তিতে, কারণ আমরা যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি নিতে পারি তাহলে সেটা লাভে যাবে। আবার ক্ষতি যদি বিবেচনা করি, ক্ষতিও নির্ভর করে আমাদের ক্রয় মূল্যের উপরে, কারণ আমরা ক্রয় মূল্য যত হবে তার চেয়ে যদি বেশিতে বিক্রি করি তাহলে আমাদের লাভ হতো, কিন্তু যদি কমে বিক্রি করি, বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে কম হয় তাহলে আমাদের ক্ষতি হতো। তাহলে লাভ বা ক্ষতি এই দুইটা জিনিসই ক্রয় মূল্যের উপর নির্ভর করতেছে। তো অনেকে এটাতে কনফিউশন হতে পারে যে স্যার লাভ ক্ষতি তো বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, আনুষঙ্গিক খরচ সব কিছুর উপরে নির্ভর করতে পারে। এখানে আসলে এই নির্ভরযোগ্যতা বোঝাচ্ছে হচ্ছে যে তুমি কিসের ভিত্তিতে লাভ করবা, কিসের ভিত্তিতে লস করবে, এই জন্য। তো এখানে বলছে যে লাভ বা ক্ষতি নির্ভর করতেছে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। আচ্ছা, এবার আসো 5 নম্বর প্রশ্নে। 4-এর উত্তর হচ্ছে ক্রয় মূল্য। 5 নম্বর প্রশ্নে বলছে রিয়াজ সাহেব 7% মুনাফায় 2800 টাকা ব্যাংকে জমা রাখলেন, 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন? তো এখানে একটা বিষয় বলছে, এটা হচ্ছে মুনাফা লাভ ক্ষতির অধ্যায় থেকে তোমরা বুঝতে পারতেছো। তো রিয়াজ সাহেব রাখছেন হচ্ছে 7% মুনাফা, এত টাকা ব্যাংকে জমা রাখলেন, 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন? তো এখানে যেহেতু এমসিকিউ, এখানে তোমাদেরকে আসলে কঠিন প্রশ্ন দিবে না, এখানে দিবে হচ্ছে যেটা আসলে কমের মধ্যে, মানে কম সময়ের মধ্যে পারা যায়। তো তোমাদেরকে আগে বুঝতে হবে যে কি আছে, কি বলছে রিয়াজ সাহেব 7% মুনাফা, খুব দ্রুত। এখানে দেখে মনে হচ্ছে তোমার কাছে কি, দেখে মনে হচ্ছে এটা সরল মুনাফা হবে, যেহেতু এখানে চক্রবৃদ্ধি উল্লেখ নেই। চক্রবৃদ্ধি হলে চক্রবৃদ্ধি উল্লেখ থাকে, আর যদি সরল মুনাফা হয় সেক্ষেত্রে সবসময় উল্লেখ থাকে না, শুধু মুনাফার কথা লেখা থাকবে। দেখো এখানে শুধু মুনাফার কথা লেখা আছে, তাহলে আমরা এখানে সরাসরি মুনাফা কত হবে সেটা চাইছে। তো মুনাফা চাক, সময় চাক অথবা মূলধন চাক, তুমি একটা সূত্র জানো যে সরল মুনাফার ক্ষেত্রে I=PRM। তো তোমরা জানো আইতে হচ্ছে কি সরল মুনাফা, পিতে হচ্ছে প্রারম্ভিক মূলধন, আরতে হচ্ছে মুনাফার হার, আর এনতে হচ্ছে সময়। তো তুমি এই সূত্রটাতে কি কি আছে আর কি কি বের করতে হবে সেটা আগে দেখে ফেলবা। আর যেটা বের করতে হবে সেটা এখানে কি বের করতে বলছে, মুনাফা বের করতে বলছে। তো মুনাফা যেতে বের করতে বলছে, তুমি মুনাফা হচ্ছে আই, তার মানে তোমার PRN এর মান লাগবে। তো তোমার পি দেওয়া আছে 2800, দেখো প্রশ্নে পি দেওয়া আছে হচ্ছে 2800 টাকা। তো তুমি পি এর জায়গায় লিখবে 2800, আর এর জায়গায় লেখা আছে হচ্ছে 7%। তো 7%কে টাকা লেখার চেষ্টা করবা, এই যে এই পি এর জায়গায় লিখবে 2800, আর এর জায়গায় দেওয়া আছে 7%, তাহলে 7/100 লিখে ফেলবা, এটা টাকায় চলে আসবে পার্সেন্টটা। আর হচ্ছে যে এই 5 বছর পর, তাহলে এখানে 5 লিখবে। এখন তোমার ক্যালকুলেশন, তো সবসময় তোমার ক্যালকুলেটর ইউজ করার চিন্তা ভাবনা থাকে তোমাদের, এটা আসলে ক্যালকুলেটরটা দরকারে ব্যবহার করবা, বিশেষ করে যেখানে দশমিক পর্যায়ে যায় বা সাইন্টিফিক ক্যালকুলেশন আসে সেক্ষেত্রে, কিন্তু সবসময় ক্যালকুলেটরের পিছনে না লাগলেও হয়। তারপরে যদি প্রয়োজন মনে করো নিতে পারো। যেমন এখানে উত্তর হবে হচ্ছে কি এই মানে শর্টকাট করে ফেলা, ধরো আমি মুখে করতেছি
তাহলে তোমার অঙ্ক সহজ হয়ে আসবে। তাহলে এইদিকে আছে হচ্ছে 28 আর এদিকে আছে 5 7 35। এখন তোমরা হয়তো জানো কি না আমি জানি না, 2টি ডিজিট বা 3টি ডিজিট যাই হোক না কেন, এই গুণটা মুখে মুখে করে ফেলা যায় এক লাইনে। কীভাবে তুমি গুণ করবে এক লাইনে? দেখো, আমরা গুণ করি সাধারণত অনেক বড় করে, এক লাইনে গুণ করা এটা একটা ট্রিক, তোমাদেরকে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, তুমি উপরে নিচে গুণ করবা, 5 8 40, 40-এর শূন্য বসবে, মাথায় থাকবে 4। তারপর হচ্ছে তুমি কোনাকুনি গুণ করবা আড়াআড়ি ভাবে, 3 8 24, আবার এই কোনাকুনি গুণ করবা, 5 2 10, 24 আর 10 34, 34 আর 4 38, 38-এর 8, হাতে থাকে 3। আবার উপরে নিচে গুণ করো, 3 2 6, 6 আর 3 9, 980 টাকা। এই 980 টাকাই তোমার উত্তর হবে। এই যে এখানে 980 টাকাই উত্তর হবে বলে আশা করি, 980 টাকা। তো এই যে উত্তর, দেখো 980 টাকা, অপশন গ। তাহলে 5 নম্বরের উত্তর আমরা পেয়ে গেছি। তোমাদেরকে এখানে আমি এক লাইনের উপরে যে গুণটা দেখাইছি, এটার উপরে আমি ট্রিক প্রয়োজনে পরে আবার শিখিয়ে দেবো। খুবই সহজ, তুমি এক লাইনের মধ্যে গুণ করে ফেলতে পারো খুব কম সময়ের মধ্যে। তো তোমাদের ক্লাসে অবশ্যই আমি এই ট্রিকটা দেখিয়েছি, যাদের মনে আছে তারা পারার কথা। এখন দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলছে? 2 0 ও 6 0 বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? যেহেতু এমসিকিউ পরীক্ষাতে কিন্তু এক এক প্রশ্ন এক এক কথায় থেকে হতে পারে বা একাধিক হতে পারে, তাহলে এই দুটি বিন্দু দ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো এগুলো আসলে মুখে মুখেও করে ফেলা যায়। কিভাবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র তোমরা ভালো করে জানো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে তোমরা সূত্রটা জানতে হবে, কারণ সূত্র ছাড়া তো তুমি অঙ্কটা করতে পারবে না। আমি এটা 6 শর্টকাট করার চেষ্টা করতেছি। মধ্যবিন্দু হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এটা হচ্ছে কি মধ্যবিন্দু। কখন? কার্তেশীয় স্থানাঙ্কের দুটি বিন্দু যখন দেয়া থাকবে। তো এখানে দেখো, তোমার x1 এর মান দেওয়া আছে 2 আর x2 এর মান দেওয়া আছে 6, তাহলে তুমি 2 প্লাস 6 ডিভাইডেড বাই 2। আর এখানে দেওয়া আছে x1 এর মান 0, y1 এর মান y1 এর মান 0, y2 এর মানও 0, তাহলে 0 প্লাস 0 ডিভাইডেড বাই 2। তো এই ক্যালকুলেশনটা তোমরা মুখেই পারবে। 6 দিয়ে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর এখানে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে শূন্য ছাড়া শূন্যই হবে। তাহলে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কত? 40। অ্যান্সার হচ্ছে গ। গয়ে অ্যান্সার বেশি হচ্ছে মনে হয়, তাই না? এরকম মাঝে মাঝে হতে পারে যে একই অপশন বারবার উত্তর হয়, তবে সবসময় হয় না। তোমরা আন্দাজি দাগাবে না, যেটা উত্তর হবে সেটা বের করেই দাগানোর চেষ্টা করবে। 7 নম্বর প্রশ্ন। নিচের কোনটি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ? এটা তোমাদের বইতে প্রশ্ন মানে সরাসরি সূত্র আকারে আছে, আমিও বলে দাগিয়ে দিয়েছি আশা করি। নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? যখন এক্স অক্ষের সমান্তরাল হবে তার মানে কি? সেখানে ওয়াই এর মান থাকে না, তার মানে ওয়াই এর মান কত হয়? 0 হয়। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে ওয়াই সমান 0, এটাই উত্তর। এরপর হচ্ছে যে একইভাবে যদি তোমাকে বলতো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স সমান সমান 0 হতো। 8 নং প্রশ্নে কি বলছে? মূল বিন্দু ও 2 3 বিন্দু দ্বয়ের দ্বারা গঠিত সরলরেখার ঢাল কত? মূল বিন্দু ও 2 3 বিন্দু দ্বয়ের দ্বারা গঠিত সরলরেখার ঢাল। তো মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে হচ্ছে 0 0 বিন্দু। তো 0 0 বিন্দুর সরলরেখার ঢাল নির্ণয়, তো তোমরা তো নিশ্চয়ই জানো যে ঢাল নির্ণয়ের সূত্র। ঢাল নির্ণয় আমরা কীভাবে করব? ঢাল সমান সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। খুব ভালো করে খেয়াল করবো, উপরে y হবে, নিচে x হবে। আর y1ও দিতে পারো, y2ও দিতে পারো, সেটা কোনো সমস্যা না। তো এখানে y2 বলছে, তো y2 এখানে কত? মূল বিন্দু x1 y1 0 0, আর x2 y2 হবে 2 3, তাহলে y2 হচ্ছে কত? 3, আর y1 হচ্ছে কত? তোমরা প্রশ্নটাও দেখো। y1 হচ্ছে 0 যেহেতু মূল বিন্দু, আর x2টা হচ্ছে 2 y x একটু ভুল হচ্ছে, y2 এর মান 3, y1 0, ওকে। x2 হচ্ছে 2, y x1 হচ্ছে 0। তাহলে আমাদের সরলরেখার কি এই যে আমাদের ঢালটা হয়ে গেল হচ্ছে কি সূত্র, এটা এই সূত্রতে মান বসাবো, উত্তর হয়ে যাবে 3/2। এই যে আমাদের অপশন খতে উত্তর আছে। তাহলে 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর বলছে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম কি? এগুলো তোমাদের জানতে হবে, বৃত্ত অধ্যায়ে এগুলো খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো ব্যাস হলো বৃত্তের, এটা একটা উপপাদ্য আছে, বৃত্তের বৃহত্তম, বৃত্তের যাই হলো কি
মানে বৃত্তের বৃহত্তম যাই হলো ব্যাস। তোমরা জানো বৃত্তের মধ্যে অসংখ্য যা অঙ্কন করা যাবে, পরিধির এক প্রান্ত থেকে 11 প্রান্ত গেলেই যা হয়ে যাচ্ছে, কিন্তু কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে সেটা হয়ে যাবে হচ্ছে ব্যাস। তাহলে কেন্দ্র দিয়ে গেলে ব্যাস, তাহলে বৃত্তের বৃহত্তম ব্যাসই যা। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা, অপশন ক। আচ্ছা 10 নম্বরে বলছে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো। খুব ভালো করে খেয়াল করো, বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো। অধিচাপ আর উপচাপ, অধিচাপ আর উপচাপ কি, আমরা এই অধিচাপ এবং উপচাপের বিষয়টা ভালো করে জানা দরকার। তো তোমার এখানে প্রশ্ন ছিল বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি কোণ। বৃত্তের উপচাপের এবং অধিচাপ দুই রকম আছে। তো উপচাপের উপর দণ্ডায়মান কোণ হয় সূক্ষ্মকোণ, আর অধিচাপের উপর দণ্ডায়মান কোণগুলো হয় স্থূলকোণ। এটা ব্যাখ্যা বইতে আছে, এই ব্যাখ্যাগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমরা পরবর্তী প্রশ্ন আসি। 11 দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন রয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন রয়েছে। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে আলাদা চিহ্ন বলতে কি বোঝাচ্ছে। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন রয়েছে, এই প্রশ্নটা তোমার বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও হতে পারে, যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি আলাদা চিহ্ন রয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট আলাদা চিহ্ন কতটি বলো তো। 0 থেকে 9 পর্যন্ত কয়টি, 10টি। আর বাইনারির ক্ষেত্রে যদি বলে 2টি। আচ্ছা পরবর্তীতে আসছে 12 নম্বরে 15.25 এর বাইনারি কত। তো বাইনারিতে রূপান্তর তোমাকে জানতে হবে। বাইনারি রূপান্তরটা কেমন, বাইনারি রূপান্তর হচ্ছে ধরো দশমিকের আগে আছে 15, তো এই 15কে তুমি এভাবে লেখো, 15 পর্যন্ত ডাবল করে যাও, 1 2 4 8 16। দেখো 16টা 15-এর চেয়ে কি বড়, তাহলে আমাদের এই যেহেতু বড় সংখ্যা আমরা নিতে পারবো না, আমরা ছোট সংখ্যা নিয়ে যোগ করে 15 তৈরি করার চেষ্টা করব। তোমাদেরকে ভালোভাবে শেখানো হয়েছে। তো এইটে নিই, এইটে যেটা নিব সংখ্যা সেটা নিচে 1, যেটা নিব না, যেটা না নিয়েই আমরা 15 যোগ করে মিলাইতে পারবো সেগুলো নিচে 0 থাকবে, যেগুলো নিয়ে যোগ করে মিলাবো সেগুলো নিচে 1 থাকবে। তাহলে এইটার নিচে 1, 8 আর 4 যদি নেই কত হয়, 8 4 12, নিচে 1, আর 12 সাথে যদি 2 যোগ করি 13 14, নিচে 1, আর যদি 1ও যোগ করি 15। তার মানে আমাদের 15-এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বাইনারি সংখ্যা হচ্ছে কত, এই যে এইটা 1 1 1 1, 4টা 1 বাইনারি। তো তাহলে আমাদের অপশনে কিন্তু দেখো একটাতেই শুধুমাত্র 4টা 1 আছে, তাহলে আমরা 0.25টা না করেও উত্তর বলে দিতে পারতেছি যে ক হচ্ছে উত্তর। মাঝে মাঝে এই টেকনিকে অবলম্বন করতে হবে, যেহেতু এগুলো MCQ। হ্যাঁ আচ্ছা পরবর্তী প্রশ্ন আসো। 13 নম্বরে 2 13 7 3 8 5 নম্বরগুলোর মধ্যক কত। তো নম্বরগুলোর মধ্যক কত, 2 13 7 3 8 5 নম্বরগুলোর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আগে তুমি দেখবা যে এগুলো জোড় সংখ্যক উপাত্ত না বিজোড় সংখ্যক উপাত্ত। আর তারও আগে আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে, এগুলো কি তোমার বিন্যস্ত আছে না অবিন্যস্ত আছে। দেখো এখানে এগুলো বিন্যস্ত নাই, অবিন্যস্ত আছে, কারণ বড় ছোট এলোমেলোভাবে আছে। তাহলে তুমি প্রথমে কি করবা, 13 নম্বরে প্রথমে তুমি এগুলোকে সাজাবো, বিন্যস্ত করবো ঊর্ধ্বক্রমে, 2 3 5 7, তারপরে 8 13 3 6 3 6, এই যে 6টা। এখন সাজানো যখন শেষ তখন তুমি দেখো 1 2 3 4 5 6 উপাত্ত n সমান সমান কত 6। তাহলে জোড় হলে মধ্যক হবে কি, জোড়ের জন্য মধ্যকের সূত্র তোমার জানা থাকা লাগবে। মধ্যক হবে n/2 তম যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তো এই যে সূত্রটা এটা হচ্ছে কি জোড় উপাত্তের ক্ষেত্রে। তো তাহলে n/2 মানে হচ্ছে n হচ্ছে 6, তাহলে n/2 মানে 3 তম, তারপরে হচ্ছে যে এই n/2 হচ্ছে 6 3, এটা হবে 4 তম। তাহলে 2 তম আর 4 তমতে কত আছে দেখো তো, এটা 2 তমতে 3 তম, এটা হচ্ছে 3 তমতে 5, আর 4 তমতে আছে 7। তাহলে নিচে হচ্ছে 2, 5 আর 7 যোগ করলে কত 12, 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে তোমাদের মধ্যক হবে কত 6। কোন অপশনটা, অপশন খ, এটা হচ্ছে উত্তর। আর উপাত্ত যদি কি হয়, উপাত্ত কি হয় যদি বিজোড় হয়, এটা জোড়, যদি বিজোড় হয় তখন তো খুবই সহজ, তখন সূত্র দিয়ে করলে হবে কি n/2 তারপরে প্লাস 1, এটাই হচ্ছে তোমার মধ্যক।
আরও সহজভাবে যদি উপাত্ত কম হয় তাহলে এই পাশে আর ওই পাশে সমান সমান ভাগ করে মাঝখানে যেটা পড়বে সেটাকে তুমি মন্তব্য নির্ণয় করে ফেলতে পারবা। তো উপাত্ত যখন জোর হবে তখন তুমি আশা করি এই সূত্র দিয়ে করতে পারবা। আমি আবার লিখে দিচ্ছি n/2 তম যোগ n/2 যোগ +1 তম পদ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে মধ্যক জোড় উপাত্তের ক্ষেত্রে। আচ্ছা, 15 নম্বর এবং সর্বশেষ MCQ, পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ নিচের কোনটি? পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সরাসরি 14 নম্বরটা আমি একটু পরে করতেছি, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ, এটা মুখস্থ রাখবে। আচ্ছা, এখানে 14 নম্বরে যেটা করছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি সংখ্যা দিয়ে উপাত্ত দিয়ে বলছে পরিসর কত। তো তুমি এখানে কোনো সাজানোরও প্রয়োজন নাই, তুমি এখানে পরিসর বের করার জন্য সূত্র অবলম্বন করবা। পরিসর নির্ণয়ের ক্ষেত্রে সাজানোর প্রয়োজন হবে না। পরিসর নির্ণয়ের ক্ষেত্রে তুমি কি করবা, দেখবা আগে যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট 33, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় 50। এই 50 থেকে 33 মাইনাস করবা, তাহলে 50 থেকে 33 50 মাইনাস 33 মাইনাস করে +1 করবা, এটা হচ্ছে পরিসর, ইংরেজিতে বলে রেঞ্জ, এর জন্য এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর। তো তাহলে কত আসতেছে 17 + 1, 17 + 1 করলে হয় 18 হচ্ছে পরিসর। তাহলে দেখো অপশন ক অ্যান্সার। তাহলে আমাদের এই মোট 15টি MCQ আমরা সমাধান করতে পারলাম। তো একটা বিষয় খেয়াল করবা, এই MCQগুলো সমাধানের জন্য তুমি কিন্তু খুব বেশি সময় পাবা না, অল্প সময় পাবা। তো আমি এখানে তো বিস্তারিত বলেছি, আর আমি একটু ফাস্ট বলার চেষ্টা করেছি এই জন্য যে তোমরা ভিডিওতে টেনে দেখতে পারবা, কোনো সমস্যা নেই। তো এই 15টির আজকের জন্য সমাধান থাকলো, আর নেক্সট আমি চেষ্টা করবো এক কথা উত্তরগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে বিধায় আজকের জন্য এতটুকুই থাকলো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, ভালো করে প্রিপারেশন নাও। এইভাবে আমি বাকি মডেল টেস্টগুলো দেওয়ার চেষ্টা করব, তোমরা সাড়া দিলে কমেন্ট করে জানাবে বাকিগুলো দিব কি না। আর কোথাও কোনো জড়তা থাকলে, কোনো সমস্যা থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবে, আমি এর চেয়ে বেটার কিছু করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।